আপনার করের বোঝা অনেকটাই কমে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমন কিছু জায়গা রয়েছে যেখানে টাকা বিনিয়োগ করলে করের পুরো টাকা আপনাকে দিতে হবে না, আংশিক দিলেই চলবে। সরকার নিজেই কর কমানোর সুযোগ রেখে দিয়েছে। আসুন দেখি কোন কোন খাতে কত টাকা বিনিয়োগ করলে আপনি কর ছাড় পাবেন। ট্যাক্স রিবেট, বাংলায় কর রেয়াত, মানে কর ছাড়। সহজভাবে বললে আপনার বার্ষিক আয়ের ভিত্তিতে যে পরিমাণ কর ঠিক হয়, সরকারি কিছু শর্ত মানলে সেই করের উপর ছাড় দেওয়া হয়। এটাকে ডিসকাউন্টের মতোও ভাবতে পারেন। যেমন ডিপিএস, অনুমোদিত তহবিলের দান বা বিনিয়োগ, লাইফ ইন্স্যুরেন্স কিংবা শেয়ার বাজারে বিনিয়োগ, এরকম আরও কিছু ক্ষেত্রে আপনি পেতে পারেন কর ছাড়ের সুবিধা। কিভাবে কর রেয়াত হিসাব করবেন তা আছে আয়কর আইনে। তবে 2026-27 অর্থ বছরে কর ছাড়ের হিসাবে কিছুটা পরিবর্তন এসেছে। নির্দিষ্ট খাতে বিনিয়োগ করে কর ছাড় পাওয়ার যেসব সুবিধা ছিল, এনবিআর এর প্রস্তাবে তা কমে যাওয়ার সম্ভাবনা দেখা গেছে। যেমন আগে যেখানে ক্ষেত্র বিশেষে 10 লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যেত, সেখানে এখন সর্বোচ্চ কর ছাড়ের পরিমাণ 7.5 লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। তাহলে নতুন প্রস্তাবনা অনুযায়ী কিভাবে আপনারা কর ছাড় হিসাব করবেন? হিসাব বোঝার আগে চলুন খাতগুলো দেখে আসি। প্রথমেই লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমা পলিসিতে বিনিয়োগ। আপনি যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে পলিসি নেন এবং সেখানে একটা নির্দিষ্ট সময় পর পর প্রিমিয়াম জমা দেন, তাহলে সেক্ষেত্রে আয়করে ছাড় পাবেন। তবে এখানে ডিফার্ড অ্যানুইটি নামের একটা টার্ম আছে। ডিফার্ড অ্যানুইটি মূলত এক ধরনের জীবন বীমা পেনশন স্কিম। এই স্কিমে টাকা জমানো শেষ না হওয়া পর্যন্ত কোনো টাকা তোলা যাবে না। জমানো শেষ হলে সেখান থেকে মাসে মাসে পেনশনের মতো টাকা তুলতে পারবেন। কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনার যদি এরকম ডিফার্ড অ্যানুইটি করা থাকে, তখন আপনি কর রেয়াত পেতে পারেন। এরপর আসছে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন স্কিম। এটাও আগের মতোই। আপনি একা কিংবা যে প্রতিষ্ঠানে কর্মরত সেই প্রতিষ্ঠান সহ যদি প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়ে থাকেন, তাহলে কর ছাড় পাবেন। তারপর যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন বা মাসিক সঞ্চয় স্কিমে বছরে সর্বোচ্চ 1,20,000 টাকার উপর কর ছাড় থাকছে। কর ছাড়ের সুবিধা থাকছে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করলেও। এর মধ্যে আছে ট্রেজারি বিল, বন্ড, সঞ্চয়পত্র। 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ওপর কর ছাড় পাওয়া যাবে। এছাড়া ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, ইটিএফ বা যৌথ বিনিয়োগ স্কিম ইউনিট সার্টিফিকেটেও 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ওপর কর রেয়াত পাওয়া যাবে। কর রেয়াত বা ছাড় পেতে বিনিয়োগের আরেকটা গুরুত্বপূর্ণ খাত হলো শেয়ার বাজার। এক্ষেত্রে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের তালিকায় যেসব মিউচুয়াল ফান্ড বা ইউনিট ফান্ড রয়েছে, সেসব ফান্ডে বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায়। এসব নির্দেশিকার বাইরে এনবিআর অনুমোদিত এমন কোনো ইনস্ট্রুমেন্ট ও সরকার অনুমোদিত কোনো দান বা অনুদান তহবিলে বিনিয়োগ থাকলেও কর রেয়াত পেতে পারেন। এবার আসছে কর রেয়াত হিসাবের প্রশ্ন। এই হিসাবটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সঠিক হিসাব করতে না পারলে রেয়াতের সুবিধা ঠিকঠাক নেওয়া যাবে না। ধরে নিলাম আপনার বিনিয়োগ আছে বিভিন্ন জায়গায়, তাহলে কর ছাড়ের হিসাব করবেন কিভাবে? আবার এই হিসাবটা খুব সহজও নয়। এক অর্থ বছর থেকে অন্য অর্থ বছরে বিনিয়োগের ক্ষেত্র পাল্টে যাওয়া সহ অনেক সময় হিসাবেও কিছুটা পরিবর্তন আসে। যেমন 2026-27 অর্থ বছরে সঞ্চয়পত্রের উৎসে করে চূড়ান্ত করদায় প্রথা বাদ দিয়ে দেওয়া হয়েছে। সঞ্চয়পত্রের মুনাফার উপর উৎসে কর 5% থেকে করা হয়েছে 10%। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সর্বোচ্চ কর রেয়াতের হিসাবে। আসুন ধাপে ধাপে হিসাবটা বুঝি। প্রথমে আয়ের উৎস চিহ্নিত করে মোট আয় বের করতে হবে। তারপর মোট করযোগ্য আয় বের করতে হবে। এখানে বলে রাখি, আপনার মোট আয়ের 3 ভাগের 1 ভাগের উপর কোনো কর প্রযোজ্য হবে না, তবে এর পরিমাণ সর্বোচ্চ 4.5 লাখ টাকা। ধরে নিলাম আপনার বার্ষিক করযোগ্য আয় 10 লাখ টাকা, তাহলে এর উপর আপনার কর আসবে 78,750 টাকা। আগের এই কন্টেন্টে আমরা দেখিয়েছিলাম মোট আয়ের ভিত্তিতে কিভাবে কর হিসাব করবেন। চাইলে ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। ধরে নিলাম আপনি প্রতি বছরের আয় থেকে 3 লাখ টাকা পেনশন ফান্ডে জমা রাখছেন। যেহেতু আপনার রেয়াতযোগ্য বিনিয়োগ আছে, তার মানে আপনি কর ছাড় পাবেন। কথা হলো কত টাকা কর ছাড় পাবেন। এই 3টে বিষয় মনোযোগ দিয়ে দেখুন। 1, আপনার মোট করযোগ্য আয়ের 3%। 2, রেয়াতযোগ্য বিনিয়োগের 10%। আর 3 হলো 7.5 লাখ টাকা। এই 3টির মধ্যে যেখান থেকে সবচেয়ে কম টাকা আসবে, সেটাই হবে আপনার কর ছাড়। মূলত প্রথম ও দ্বিতীয়টার মধ্যে যেটা কম, কারণ কর ছাড়ের ক্ষেত্রে 7.5 লাখ টাকাই আপনার লিমিট। কিন্তু 2026-27 অর্থ বছরের আগে এই লিমিট ছিল 10 লাখ টাকা। আর রেয়াতযোগ্য বিনিয়োগের 10% নয়, 15% পর্যন্ত কর ছাড় পাওয়া যেত। এবার আসুন হিসাবটা একটু বুঝিয়ে বলি। প্রথমত, আপনার করযোগ্য আয়ের 3%, মানে 10 লাখের 3% অর্থাৎ 30,000 টাকা। দ্বিতীয়ত, আপনার রেয়াতযোগ্য বিনিয়োগের অর্থাৎ 3 লাখের 15%,
হবে কত? ৪৫,০০০ টাকা। তৃতীয়ত মাথায় রাখতে হবে সেই ৭.৫ লাখ টাকার কথা। এই ৩ হিসাবের মধ্যে সবচেয়ে কম হচ্ছে ৩০,০০০ টাকা। তার মানে কর ছাড় পাচ্ছেন ৩০,০০০ টাকা। তাহলে কারো ১০ লাখ আয়ে কর যদি ৭৮,৭৫০ টাকা হয়, তাহলে সেখান থেকে ৩০,০০০ টাকা বাদ দিয়ে দিলে কর দিতে হবে ৪৮,৭৫০ টাকা। কিন্তু সঞ্চয়পত্রে যদি বিনিয়োগ থেকে থাকে তাহলে একটা টুইস্ট আছে। সঞ্চয়পত্রের মুনাফা থেকে ১০% উৎসে কর সরকার আগেই কেটে রাখে। এখন ধরে নিলাম কর ছাড় হিসাবের পর আপনার ট্যাক্স আসলো ১০,০০০ টাকা। সঞ্চয়পত্রে আগে থেকেই ৫,০০০ টাকা কেটে রাখা হয়েছিল। তাহলে আপনাকে আসলে কর দিতে হবে ১০,০০০ নয়, ৫,০০০ টাকা। আর যদি সঞ্চয়পত্রের উৎসের কর আপনার ইনকাম ট্যাক্সেরও বেশি হয়, সেক্ষেত্রে অতিরিক্ত অর্থ আপনাকে আবার ফেরত দিয়ে দেওয়া হবে, যা আপনার পরবর্তী অর্থ বছরের আয়করের সাথে সমন্বয় করা হবে।